কিয়েভ দখলে আরও আগ্রাসী রাশিয়া। যুদ্ধের 20তম দিনে ডনবাসে ব্যাপক গোলাবর্ষণ রুশ ফৌজের। খার্কিভ ও ডনবাসে চলল রকেট হানা, রিভনে গুড়িয়ে দেওয়া হলো টিভি টাওয়ার। দিনভর হামলায় মৃত একাধিক, আহত বহু। কিয়েভে জারি হলো 36 ঘন্টার কারফিউ। এয়ার রেড অ্যালার্ট জারি ইউক্রেনের একাধিক শহরে। জেলেনস্কি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে ইউক্রেন থেকে এখনো পর্যন্ত 22,000 ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। আজ সংসদে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি এবং আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। আমি প্রথমে রজতের কাছে যাব। রজত, আজ বিদেশমন্ত্রীর বক্তব্য, সংসদে যে কথা জানালেন তিনি, যা যা বললেন, কি উঠে এলো তা থেকে? দেখো, ইউক্রেন সংকট শুরু হওয়ার পর এই প্রথম আমরা সংসদ বসলো এবং সংসদে আজকে বিদেশমন্ত্রীর পক্ষ থেকে, জয়শঙ্করের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নগুলোকে কিন্তু তিনি যথারীতি যতটা সম্ভব তিনি তার অবস্থান থেকে উত্তর দিলেন। প্রথম তিনি কি জানালেন যে ইতিমধ্যেই প্রায় 22,000 ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন আছে যাদেরকে উদ্ধারের কাজ চলছে। এটা নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর তিনি কি বললেন যে খার্কিভ এবং সুমিতে উদ্ধার কাজ সব থেকে কঠিন হয়েছে এবং একটা দেশে যখন এরকম যুদ্ধ চলছে, যখন একটা এরকম আক্রমণ চলছে, তার মাঝখান দিয়ে তোমার ইভাকুয়েশন খুব কঠিন কাজ এবং সেটা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে ভারত সরকার করেছে বলে তিনি দাবি করেছেন। এবং এই গোটা উদ্ধার কার্যে মোদি যে ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন যাতে ভারতীয়দের কোনো রকম ক্ষতি না হয়, ভারতীয়দের যাতে কোনো এফেক্টেড না হয়, তাতে তিনি প্রধানমন্ত্রীর এই পার্সোনাল উদ্যোগকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে যেটা নিয়ে সবাই জানতে চায় যে ভারতের অবস্থানটা কি, তিনি খুব ক্যাটাগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে ভারত চায় যে শান্তি প্রক্রিয়া, শান্তি নেমে আসুক এই অঞ্চলে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে দুপক্ষ এই সমস্যার সমাধান করুক। অর্থাৎ আলাপ আলোচনার মধ্যে দিয়েই সমস্যার সমাধান হোক, সংঘাতের নিরসন হোক, এমনটাই চাইছে ভারত, এমনটাই জানিয়েছেন আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ ঠিক কি জানিয়েছেন, কি বলেছেন তিনি সংসদে, একবার শোনাবো।
Operation Ganga is a testimony of our commitment to ensure that Indians in distress situations abroad can count on their government. We have shown this on numerous occasions before, but rarely in one as challenging as the ongoing conflict in Ukraine. I am confident that the honourable members of the House would join me in commending the efforts of the Government of India, the officials of the Ministry of External Affairs, particularly the concerned embassies, the Ministry of Civil Aviation, the Ministry of Defence, NDRF, the Indian Air Force, private airlines, and all those who work tirelessly and selflessly for the safe return of our nationals from Ukraine. বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ জানিয়েছেন 22,000 ভারতীয়কে ইতিমধ্যে ফেরানো হয়েছে, তবে এখনও কয়েকজন ভারতীয় আটকে রয়েছেন এবং তাদেরকেও দ্রুত ফেরানো হবে। এদিকে ক্রমশই আক্রমণের তীব্রতা, আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া। আমরা এ নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ঈশানীদি, একদিকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া, কিয়েভেও পৌঁছে গেছে রুশ সেনা, অন্যদিকে সব রকম আর্থিক নিষেধাজ্ঞার চাপ বাড়াচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপরে। সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে আছে গোটা পরিস্থিতি? দেখুন, প্রথমেই বলি যে এই যুদ্ধে যখন পুতিন সিদ্ধান্ত নিয়েছিলেন, আমার ধারণা তার একটা আইডিয়া ছিল, তার একটা মোটামুটি একটা আন্দাজ তিনি করেছিলেন যে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে এই ধরনের প্রতিক্রিয়া তিনি সম্মুখীন হবেন। ফলে সেই দিক থেকে রাশিয়ার যে নানা ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে, এটা তার কাছে কোনো নতুন বিষয় না। কিন্তু যে জিনিসটা পুতিন স্বীকার করেছেন সেটা হচ্ছে যে তিনি আশা করেছিলেন বা তার যে হিসেব ছিল, সেই হিসেবটা যুদ্ধের পরিকল্পনার দিক থেকে খানিকটা গন্ডগোল হয়ে গেছে। কারণ তিনি মনে করেছিলেন যে একটা অসম যুদ্ধ হবে এবং এই অসম যুদ্ধে জেলেনস্কি সরকার এবং দেশ ইউক্রেনের মানুষজন তারা হয়তো আত্মসমর্পণ করে দেবে, সেনা আত্মসমর্পণ করে দেবে এবং তারা অনায়াসে তারা ইউক্রেন দখল করতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে যুদ্ধটা তারা হয়তো অনুমান করেছিলেন সপ্তাহখানেক হয়তো চলতে পারে, সেইটা আজকে 20তম দিনে এসে হাজির হয়েছে। এবং তাদের যা পরিকল্পনা ছিল, আমি যতটুকু বুঝতে পারি, যে একদিকে সামরিক চাপ সৃষ্টি করে এমন একটা কোণঠাসা করে ফেলা ইউক্রেনকে এবং সরকারকে, বিশেষ করে জেলেনস্কি সরকারকে শিরোচ্ছেদ করা, ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া, যাতে অনায়াসে তারা নেগোসিয়েশনের টেবিলটাতে তাদের পছন্দসই মানুষদেরকে এনে বসিয়ে সেখানে একটা পুতুল সরকার চালানোর চেষ্টা করবে, যে পুতুল সরকার কোনোভাবেই নেটো এবং পশ্চিমী দেশের কোনো ধরনের সম্পর্ককে তারা আনতে দেবে না। এবং উপরন্তু যেভাবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে কোনো ধরনের সামরিক চুক্তিবদ্ধ হওয়া বা এই ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণ বিরোধিতা করে চলেছে, যেটা ধরুন বেলারুসের সঙ্গে হয়ে আছে, আর্মেনিয়ার সঙ্গে হয়ে রয়েছে, সেই জায়গাগুলোতে অবশ্যই বিরোধিতা করে তারা এখন বিকল্প একটা আয়োজনের কথা বিবেচনা করেছিল, সেটা হচ্ছে নেটো। যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য জেলেনস্কি সরকারকে ক্ষমতাচ্যুত করাটাই হচ্ছিল মূল উদ্দেশ্য। এবং বরাবরই শুনে আসবেন, তারা বলেছিলেন যে আমরা গিয়ে ওখানে কিন্তু দখল করতে চাইছি না, কিন্তু পরিস্থিতি পরিকল্পনা সম্পূর্ণ পাল্টে গেছে। এখন কি দেখা যাচ্ছে যে যুদ্ধটাকে 7-8 দিনেই হয়তো তারা মনে করেছিলেন শেষ করতে পারবেন, সেটা এখন 20 দিনে দাঁড়িয়ে শুধু নয়, রুশ সেনার দিক থেকেও কিন্তু, রুশ সামরিক বাহিনীও কিন্তু নানা জায়গায় প্রত্যাঘাতের সম্মুখীন হচ্ছেন, তাদেরও প্রাণ যাচ্ছে, সৈন্যবাহিনীর রুশ সেনারও হতাহতের নিহতের খবর আমরা পাচ্ছি। কাজে এই জায়গাটার থেকে খানিকটা অপ্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে। লক্ষ্য করে দেখুন যে এখানে কিন্তু আলোচনা চলছে, কিন্তু আলোচনাটা যে পথে যাবার কথা এবং সমাধানের দিকে এগোনোর কথা, সেই দিকে কিন্তু আমার মনে হয় না কোনো পক্ষে সেই ধরনের মন আছে। এবং যে আলোচনাটা 4র্থ দফার হবার কথা, সেটা খানিকটা এখন আপাতত মুলতবি করে সামনের সপ্তাহে নেবার কথা শোনা যাচ্ছে। ফলে সব মিলিয়ে আপনারা যেটা বলছেন যে নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে খানিকটা বেকায়দায় ফেলা, সেই বেকায়দার যে প্রভাবটা পড়বে অর্থাৎ অর্থনৈতিক ভাবে, সেই বেকায়দার প্রভাবটা পড়তে কিন্তু এখনো খানিকক্ষণ কিছু সময় যাবে, কিছু বছর লাগবে। রাশিয়ার যে বিশেষ করে যে পেট্রোপণ্যের জায়গাটা, পেট্রোজাত যে উৎপাদন, সেই জায়গাটাতে প্রভাব পড়তে একটু সময় লাগবে। এবং সেই সময়টার ফাঁকে রাশিয়া চেষ্টা করছে, পুতিন চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনকে দখল করে, কিয়েভকে দখল করে জেলেনস্কি সরকারকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়ে এমন একটা সরকার বসানো, এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার যে সম্পূর্ণ পুতিনের চিন্তা ভাবনা এবং পুতিনের ইচ্ছা অনুসারে দেশ চালায়। কাজে এই পরিকল্পনাটা
যে ম্যাপিং হয়েছিল, আমি যদি বলি যে সামরিক ম্যাপিং হয়েছিল, সেই ম্যাপিংটার মধ্যে কোথাও কিন্তু কিছু গন্ডগোল হয়ে গেছে, আনপ্রেডিক্টেবলনেস একটা কোথাও এসে গেছে। একেবারে আমাদের নজর থাকবে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে। অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটিয়া। রজত, তোমাকেও ধন্যবাদ।